হ্যালো বাচ্চারা, তোমাদের এক্সাম সামনে। তোমরা নিশ্চয়ই ভালো করে প্রিপেয়ার করে নিয়েছো। আমি তবুও রিভাইজ করার জন্য এই চ্যাপ্টারটি দিচ্ছি। তোমরা অনেকেই ক্লাসে এগুলি এক্সপ্লেন হয়ে গেছে এবং অনেকেই শিখেও নিয়েছো, নোটসও বানিয়ে নিয়েছো। তোমাদের আর দরকার নেই, শুধু এখন শুনবে এবং রিভাইজ করবে। যদি ভুলেও যাও, যখন বারবার শুনবে তখন তোমাদের পরীক্ষার হলে গিয়ে মনে আসবে এবং লিখতে পারবে। তো চলো আমরা শুরু করি চ্যাপ্টার 1টি, আমাদের পারিপার্শ্বিক পদার্থসমূহ, ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং চ্যাপ্টারটি। তো প্রত্যেকটি টার্ম তোমরা জানো, তবুও শুনবে এবং একবার দেখে নেবে পজ করে করে, তাহলে তোমরা মনে করে নিতে পারবে এবং পরীক্ষাতে আরামসে লিখতে পারবে। তো প্রথম হলো পদার্থ। এই চ্যাপ্টার তো পদার্থ দিয়ে, পদার্থসমূহ, তাই পদার্থ প্রথম কথা হলো পদার্থ। পদার্থ কি? পদার্থ হলো এমন বস্তু যা স্থান অধিকার করে এবং যার বড় থাকে। যেরকম তোমরা বলতে পারো তোমাদের পেন্সিল বক্স, তুমি নিজে, জলের বোতল যেটা নিয়ে যাও, ঠিক আছে? বা আমরা গ্যাসগুলাকেও বলবো, অক্সিজেন, সবগুলি স্থান অধিকার করে থাকে এবং সবগুলির ভর আছে। তাহলে অপদার্থ কোনগুলি? পদার্থ না কোনগুলি? ঘৃণা, ভালোবাসা, যেগুলি কোনো ভর থাকে না এবং স্থানও অধিকার করে না, সেইগুলি হলো অপদার্থ। এখন হলো অণু। পদার্থ যে ছোটো ছোটো ক্ষুদ্রতম কণা দিয়ে গঠিত, এই যে পদার্থের ক্ষুদ্রতম একক, এইগুলাকে বলে অণু বা পার্টিকুল। এগুলি সব সময় গতিশীল থাকে পদার্থের মধ্যে, ঠিক আছে? 3 নম্বর হলো প্রসারণ বা ডিফিউশন। তো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে কণার ছড়িয়ে পড়াকে প্রসারণ বলে। যেরকম ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে বা সাইকেল পাংচার যখন হয় তখন যে গ্যাস লিক হয়ে যায়, ওইটা সবগুলি হলো ডিফিউশন, ঠিক আছে? তারপরে হলো গলন বা ফিউশন। তো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে গলন বলে। যেরকম বরফ জলে পরিণত হয়, ঠিক আছে? তারপরে হলো বাষ্পীভবন কাকে বলে? তো এটাও তোমরা জানো, বাষ্পীভবন হলো তরল পদার্থ গ্যাসে পরিণত হওয়ার প্রক্রিয়া। তারপরে হলো ঘনীভবন। গ্যাস যখন তরলে রূপান্তরিত হয় তখন এই প্রক্রিয়াকে কনডেনসেশন বলে। গ্যাস যেরকম উপরে বাষ্প থেকে জল হয়ে যায় না কোনো সময়, তো এইটা হলো কনডেনসেশন। তারপরে হলো সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। তো কঠিন সরাসরি গ্যাসে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন বলে। তারপরে আরেকটা টার্ম হলো লীন তাপ। পদার্থ যখন এক অবস্থা থেকে আরেক অবস্থা যায়, যেরকম বরফ যখন জলে পরিণত হয় তখন একটা হিট নিতে থাকে, আর এই হিটটা পুরা অ্যাবজর্ব না করা পর্যন্ত সম্পূর্ণ গলে না। তো এইটাকে বলে ল্যাটেন্ট হিট। এটা একটা লুকানো তাপ, ল্যাটেন্ট হিট বা লুকানো তাপ বা লীন তাপ, ঠিক আছে? তারপরে হলো গলনাঙ্ক। তো গলনাঙ্ক হলো একটা তাপমাত্রা, ঠিক আছে? যে টেম্পারেচারের মধ্যে কঠিন পদার্থ গলা শুরু করে সেইটাকে বলে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক। স্ফুটনাঙ্ক কি? যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে বলে, বয়েলিং হওয়া স্টার্ট হয়, সেইটাকে বলে স্ফুটনাঙ্ক। পদার্থ কয় অবস্থায় থাকতে পারে? তো এটা তোমরা জানো, কঠিন, তরল এবং গ্যাসীয়, এই 3টি অবস্থায় থাকতে পারে। কোন পদার্থের নির্দিষ্ট আকার, কোন পদার্থের নির্দিষ্ট আকার আর আয়তন থাকে? তো পদার্থের এই অবস্থা, কঠিন অবস্থার মধ্যে কি থাকে? আকারও থাকে, আয়তনও থাকে, ঠিক আছে? তো কোন অবস্থায় পদার্থ স্বাধীনভাবে চলতে পারে? তো গ্যাসীয় অবস্থায় পদার্থ স্বাধীনভাবে চলতে পারে। ফুলের গন্ধ ছড়িয়ে পড়া কোন প্রক্রিয়ার উদাহরণ? এটা একটু আগে বলে দিয়েছি, প্রসারণ বা ডিফিউশন। বরফ গলার সময় কোন তাপ শোষিত হয়? গলার সময় লীন তাপ, এটাও বলে দিয়েছি। কেন তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না? আয়তন থাকে তরল পদার্থের, কিন্তু কি থাকে না? আকার থাকে না। তো তরলের কণাগুলি কোনোভাবেই সাজানো থাকে, কোনোভাবে সাজানো হলেও কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তাই কি করে এরা নির্দিষ্ট আয়তন তো থাকে কিন্তু কোনো আকার থাকে না, কারণ এরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে কণাগুলি। তারপরে হলো গ্যাসের কণাগুলি সব সময় পাত্র পূর্ণ করে কেন? পাত্র পূর্ণ করে রাখে গ্যাসের কণাগুলো। গ্যাস যদি আমরা রাখি কোনো জায়গাতে তো পুরা ফিল হয়ে যায় জায়গাটা। কেন? গ্যাসের কণাগুলির মধ্যে ফাঁকা স্থান বেশি থাকে এবং এগুলা স্বাধীনভাবে চলাফেরা করে তাই।
বরফ গলার সময় তাপমাত্রা অপরিবর্তিত থাকে কেন? এটা একবার বলেছি, কিন্তু আরেকবার কোয়েশ্চেন দিয়েছি। তারা যে কোনো কোয়েশ্চেন তো যে কোনোভাবে সেট হতে পারে, তো তোমরা লিখে নিও। কারণ লিন তাপ হিসাবে ব্যবহৃত হয়, আর তাপমাত্রা বাড়ে না, তাই তাপমাত্রা না বাড়ে এটা গ্রহণ করতে থাকে। তারপরে হলো গামলে, আমরা যে ঘামি গরম দিনে, তো গামলে আমাদের শরীর ঠান্ডা লাগে কেন? যখন আমরা ঘামি তখন ঠান্ডা ফিল করি না, তো এটা কেন হয়? তো গাম বাষ্পীভূত যখন হয়, বাষ্প হয়, তাই তো বাষ্প হয়। গাম যখন শরীরে আসে তখন একটা বড় সারফেস পেয়ে যায়, তো বাষ্পীভবন হয়, ঠিক আছে? আর বাষ্পীভবন হওয়ার সময় শরীর থেকে তাপ শোষণ করে নেয়। তারপরে তারপরের কোয়েশ্চেন হলো যে 2টি ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার উদাহরণ দাও। তো ঊর্ধ্বপাতন তোমরা দেখছো, আয়োডিন এবং ন্যাফথলিন, এই 2টা যদি রেখে দাও তাহলে জলে পরিণত হবে না, ডাইরেক্ট কি হবে, কঠিন থেকে গ্যাসে পরিণত হয়ে যাবে। কঠিন তরল ও গ্যাসের মধ্যে পার্থক্য লিখো। তো এইগুলা পার্থক্য তোমরা অনেকেই জানো সবসময়। কঠিনের কণাগুলি কি থাকে, ঘনভাবে সাজানো থাকে, নির্দিষ্ট আকার ও আয়তন আছে। তরলের কণাগুলো কি থাকে, কম ঘনভাবে সাজানো থাকে, নির্দিষ্ট আকার আয়তন এগুলি নির্দিষ্ট নয়। আবার গ্যাসের কণাগুলি অনেক ফাঁকা এবং স্বাধীনভাবে চলাফেরা করে, আকার ও আয়তন নির্দিষ্ট থাকে না, ঠিক আছে? তো এই ডিফারেন্সগুলি লিখে নেবে। তো একটা কঠিন কীরকম, কঠিন তরল এবং গ্যাসের মধ্যে ওদের সাজানো কীভাবে আছে, কণাগুলো কেমন দূরে আছে, এইগুলা দিয়ে তোমরা পার্থক্যটা লিখে নিও। বাষ্পীভবন ও স্ফুটনের মধ্যে পার্থক্য লিখো। বাষ্পীভবন বা ইভাপোরেশন কোনটা হয়? যে তাপ, এইটা হলো যে কোনো তাপমাত্রায় বাষ্পীভবন করতে পারে। আর এটা কোন জায়গাতে ঘটে? শুধু সারফেস বা পৃষ্ঠে ঘটে, ঠিক আছে, বাষ্পীভবনটা। আর স্ফুটনটা কি হয়? সব তাপমাত্রায় ঘটে না। বয়লিং, যে কোনো তাপমাত্রায় বয়লিং হওয়া স্টার্ট হয়ে যায় নাকি? না, হয় না। কি হয়? পুরো তরল জুড়ে ঘটনাটা ঘটে, তাই এটা হলো একটা পুঞ্জ পরিঘটনা। বাষ্পীভবন কিন্তু হলো পৃষ্ঠ পরিঘটনা, শুধু পৃষ্ঠে ঘটে, সারফেসের মধ্যে ঘটে। বাষ্পীভবনের হার কোন কোন কারকের উপর নির্ভরশীল থাকে? বাষ্পীভবন যে বেশি হবে না কম হবে, এটা কি কারকের উপর ডিপেন্ডেন্ট থাকে? এটা হলো তাপমাত্রা, হ্যাঁ। বাষ্পীভবন যেখানে হবে এখানের তাপমাত্রা কীরকম, তারপরে বাতাসের গতি বেশি হলে বেশি বাষ্পীভবন হবে, তারপরে পৃষ্ঠের ক্ষেত্রফল যত বড় হবে তত বেশি বাষ্পীভবন হবে, তারপরে বাতাসে যদি আর্দ্রতা থাকলে কম বাষ্পীভবন হবে। তারপরের কোয়েশ্চেন হলো চাপ বাড়ালে গ্যাস কিভাবে তরলে পরিণত করা যায়? চাপ বাড়ালে গ্যাসকে কীভাবে তরলে পরিণত করা যায়? যখন চাপ বৃদ্ধি ও তাপমাত্রা হ্রাস করা হয় তখন গ্যাস তরলে পরিণত হয়। এটা তোমরা একটা এক্সাম্পল দেখাচ্ছ, সবের ঘরে আছে এলপিজি। তো এটাতে চাপ বৃদ্ধি করে একটা পার্টিকুলার জায়গার মধ্যে ঢুকিয়ে রাখা হয় এবং তাপমাত্রা হ্রাস করে দেওয়া হয়, তখন এটা তরলে পরিণত হয়ে যায় এবং এটা লিকুইড থাকে। আর যখন বের হয় তখন গ্যাস হয়ে, আবার যখন রিলিজ হয়, যখন চাপটা রিলিজ হয় তখন এটা গ্যাসে পরিণত হয়ে যায়। ড্রাই আইস বা শুষ্ক বরফ কি? এর ব্যবহার লিখো। তো কঠিন কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বা শুষ্ক বরফ বলে। তো এটা কি করে? এটা একটা প্রসেস থাকে ড্রাই আইসের। এটা আবার সলিড থেকে গ্যাসে পরিণত হয়, তো এটাতে সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন হয়। হ্যাঁ, এটা আমরা কোন জায়গাতে ব্যবহার করি? কৃত্রিম বরফ, রেফ্রিজারেশন, সিনেমার কিছু স্পেশাল এফেক্ট দেওয়ার জন্য এগুলি আমরা ব্যবহার করি। তারপরে একটা কোয়েশ্চেন এটার সাথে লেগে গেছে। দেখো, নিম্নলিখিত সম্বন্ধে যা জানো লেখো। কাঠিন্য বলিতে কি বুঝো? ঠিক আছে, কঠিন পদার্থের বিশেষ বৈশিষ্ট্য। কাঠিন্য হলো কঠিন পদার্থের বিশেষ বৈশিষ্ট্য যেখানে তার আকার আয়তন সহজে পরিবর্তন হয় না, ঠিক আছে। কাঠিন্য যার যত বেশি সে তত বেশি কঠিন। তো তরলের এটা একটু কম থাকে কাঠিন্য, এবং গ্যাসের সব থেকে কম থাকে। তারপরে হলো সংকুচনশীলতা। তো এটাও হলো কম্প্রেশন, যেটা আমরা কম্প্রেস করি, কম্প্রেসিবিলিটি। এটা কোনো পদার্থকে চাপে ছোটো বা সংকুচিত করার ক্ষমতা। তো গ্যাসই বেশি সংকুচনশীল থাকে, মানে তুমি চাপ দিয়ে এটাকে যদি কমাতে পারো তো তাহলে এটা হলো বেশি সংকুচনশীলতা এটার আছে। আর যদি চাপ দিয়ে কমাতে না পারো তাহলে এটা হলো কম সংকুচনশীল। তো গ্যাস হলো বেশি সংকুচনশীল, আমরা একদম কম বানিয়ে নিতে পারি। লিকুইডও একটু আছে, কিন্তু সলিডে তুমি কোনো সংকুচন করতে পারবে না। তারপরে হলো প্রবাহিতা। তরল ও গ্যাসীয় পদার্থের একটি বৈশিষ্ট্য যার মাধ্যমে তারা প্রবাহিত হতে পারে। তারপরে হলো ঘনত্ব কি? তো ঘনত্ব জানো, একক আয়তনের মধ্যে কোনো পদার্থ যে পরিমাণ ভর থাকে তাকে ঘনত্ব বলে হয়, ঠিক আছে। তো কঠিন পদার্থগুলির ঘনত্ব বেশি থাকে,
আর গ্যাসের সব থেকে ঘনত্ব কম থাকে, লিকুইডের মাঝামাঝি থাকে। এখন হলো কয়েকটি প্রশ্ন যেখানে কারণ কি, কারণ দর্শাও বলে কোশ্চেন আসে এরকম পরীক্ষাতে। তো গ্যাস যে পাত্র থাকে সেই পাত্রের দেওয়ালে চাপ সৃষ্টি করে। কেন করে এইগুলি? গ্যাসের কণাগুলি গতিশীল থাকে এবং পাত্রের দেওয়ালে সংঘর্ষ করতে থাকে কন্টিনিউয়াস, তাই এটা দেওয়ালে চাপ সৃষ্টি করে। একটি কাঠের টেবিলকে কঠিন পদার্থ বলা হয় কেন? কাঠের টেবিলের কণাগুলি ঘনভাবে সজ্জিত থাকে এবং কম গতিশীল থাকে, তাই এটাকে আমরা কঠিন পদার্থ হিসাবে দেখি। এটা কঠিন পদার্থ, কঠিন হিসাবে থাকে। তারপরে হলো আমরা সহজেই বাতাসের মধ্যে দিয়ে হাত চলাচল করতে পারি বা আমরা নিজে চলাফেরা করতে পারি, হ্যাঁ, কাঠের খণ্ডের মধ্যে দিয়ে কিন্তু এগুলি পারি না। এটা কেন? তো এটা বাতাসের কণাগুলির মধ্যে অনেক ফাঁক থাকে, কণাগুলি দূরে দূরে থাকে, তো ফাঁক থাকে, তাই আমরা সহজে চলাচল করতে পারি বা কোনো জিনিস হাত বা নাড়তে পারি। তারপরে হলো সাধারণ তরল পদার্থের ঘনত্ব কঠিন পদার্থের ঘনত্ব থেকে বেশি হয় না, কিন্তু বরফ জলে ভাসে কেন? সাধারণত আমরা যেটা জানি তরল পদার্থের ঘনত্ব কঠিন পদার্থ থেকে বেশি থাকে, কিন্তু তা সত্ত্বেও বরফ জলে কেন ভাসে? এটা কোয়েশ্চেন প্রায় পরীক্ষাতে আসে এবং মনেও আসে অনেকের। তো এটা হলো বরফে যে জলের কণাগুলি থাকে এটা একটা খুব মুক্ত গঠন, ঠিক আছে, ওপেন স্ট্রাকচার তৈরি করে, আর যার মধ্যে অনেকটা ফাঁক থাকে। এই যে বরফ, যেটা বরফের কণাগুলির বরফের ভিতরে অনেকটা ফাঁক থাকে, ফলে কি হয়, বরফের ঘনত্ব জলের থেকে কম হয়। আর ঘনত্ব কম থাকার কারণে আর জলের ঘনত্ব যেহেতু বেশি, তাই এটা জলে ভাসে। পদার্থের বিভিন্ন অবস্থার বৈশিষ্ট্যসমূহ একটা তালিকাবদ্ধ করে লিখবে। বৈশিষ্ট্যসমূহ, তো বৈশিষ্ট্য তো তোমরা জানোই, পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর মধ্যে তোমরা লিখে নেবে এগুলা। বৈশিষ্ট্য কী কী থাকে? নির্দিষ্ট যেরকম মানে বিভিন্ন স্টেটের আর কি, সলিডের, লিকুইড এবং গ্যাসের স্টেটের। তো এটা অনেকবার বলে দিয়েছি, তোমরা পড়ে নিও আরেকবার। নির্দিষ্ট আকৃতি আয়তন থাকে সলিডের ক্ষেত্রে, কোনোগুলি ঘনভাবে সজ্জিত থাকে, হ্যাঁ, কণাগুলি কী কী কণা, যে যত কণা দিয়ে যে থাকে সলিড গঠিত, এটা কণাগুলি সজ্জিত থাকে এবং খুব কম্পন করে। তো কণাগুলির মধ্যে আকর্ষণ শক্তি অনেক বেশি থাকে আর সংকোচনশীলতা খুব কম থাকে। এগুলোর একদম মানে কি সংকোচন করা যায় না, এগুলোর মধ্যে প্রবাহিতা নেই, হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ তারা কোনো প্রবাহ হয় না। একটা টেবিলকে তোমরা প্রবাহিত হতে জলের মতো দেখেছো নাকি? না, হয় না। তারপরে এইগুলোর ঘনত্ব সাধারণত সব বাকিগুলোর থেকে, বাকি স্টেটগুলোর থেকে বেশি থাকে। তারপরে তরল পদার্থ, তো তরল পদার্থ মিডিয়াম থাকে, যেগুলি বলেছি সবগুলি, এবং কি থাকে, গ্যাসীয় পদার্থের মধ্যে এগুলি সব থেকে উল্টোটা থাকে, ঠিক আছে। কঠিন পদার্থ যেটা বলেছি এটা থেকে উল্টো থাকে, মানে নির্দিষ্ট আকার আকৃতি কিছু থাকে না, কণাগুলি কি থাকে, একে অপর থেকে অনেক অনেক দূরে দূরে থাকে, আর আকর্ষণ শক্তিও কম থাকে। এগুলি অনেক বেশি সংকোচনশীল, ঠিক আছে, আগেরটার থেকে পুরো অপোজিট। আর প্রবাহিতাও কি থাকে, বেশি থাকে, সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে। ঘনত্ব থাকে কম, ঘনত্ব কম থাকবে। সলিডের ক্ষেত্রে ঘনত্ব খুব বেশি, আর যেটা গ্যাস এটার ক্ষেত্রে সব থেকে কম। পদার্থের দুইটা বৈশিষ্ট্য লিখো যদি আসে, তো তোমরা লিখবে পদার্থ স্থান অধিকার করে এবং পদার্থের ভর থাকে। তো এটা তার বৈশিষ্ট্য, তার ডেফিনেশনেও আছে যে বস্তুগুলি স্থান অধিকার করে এবং যেগুলির ভর থাকে সেইগুলোকে পদার্থ বলে। তো পদার্থের দুইটা বৈশিষ্ট্য তোমরা খুব ভালো করে লিখতে পারবে। তারপরে হলো 3টি পদার্থের উদাহরণ দাও যদি বলে, তো তোমরা জলবায়ু, কাঠ এরকম দিয়ে দেবে কয়েকটি, আরও আছে তোমাদের পেন্সিল বুক সবগুলো দিতে পারো। 3টি অপদার্থের উদাহরণ দাও যদি বলে, তাহলে আমি বলেছি যেগুলোর ভর নেই এবং যেগুলি স্থানও অধিকার করে না, সেগুলি হলো ভালোবাসা, ঘৃণা, চিন্তা, এগুলি। আচ্ছা, এখন বলো কেন কিছু পদার্থ আর কিছু নয়? কিছু কিছু পদার্থ হয়, কিছু কিছু জিনিস, আর কিছু কিছু পদার্থ হয় না। কেন? পদার্থ তো স্থান অধিকার করে এবং ভর থাকে, তো অনুভূতি পাবো না, এগুলি পদার্থ হবে কীরকম করে? এগুলি তো কোনো স্থান অধিকার করে না, তো একটা ক্রাইটেরিয়া ফুলফিল না হলেও হয় না, তো এখানে তো দুইটাই করছে না। তারপরে হলো গরম খাবারের গন্ধ দূর থেকে বেশি আসে, ঠান্ডা খাবারে তা হয় না। কেন? তো গরম খাবারের কণাগুলি অধিক গতিশীল, তাই গন্ধ দূরে ছড়িয়ে পড়ে, আর ঠান্ডা খাবারের কণাগুলির গতি কম থাকে, তাই গন্ধও কম ছড়ায়, ঠিক আছে। জল ভেদ করে ডুবুরি কিভাবে যায়? পদার্থের কণাগুলির মধ্যে ফাঁক থাকে, সেই ফাঁক দিয়ে ডুবুরি জলকে ভেদ করে যেতে পারে, ঠিক আছে। কারণ পদার্থের কণাগুলির মধ্যে ফাঁক থাকে, কোন পদার্থের? যে জলীয় মানে তরল পদার্থের, ঠিক আছে। এখানে তরল লিখে নিই, তোমরা তরল লিখে নিও। তরল পদার্থের কণাগুলির মধ্যে ফাঁক থাকে, আর সেই ফাঁকের মধ্যে দিয়ে ডুবুরি জলভেদ করে যেতে পারে,
তারপরে হলো পদার্থের কণাগুলির বৈশিষ্ট্য। তো কণাগুলির বৈশিষ্ট্য হলো পদার্থের কণাগুলির মধ্যে ফাঁক থাকে, কণাগুলি ক্রমাগত চলমান, সবগুলির মধ্যে ফাঁক থাকে, কম বেশি। সলিডে কম থাকে, লিকুইডে মিডিয়াম থাকে এবং গ্যাসে বেশি থাকে, কিন্তু থাকে। ঠিক আছে, পদার্থের কণাগুলির মধ্যে ফাঁক থাকে, তো কণাগুলি ক্রমাগত চলতে থাকে। ঠিক আছে, আর তাপ যদি দেই আমরা কিছু হিট দিয়ে দেই, তাহলে কি হয়, তাপ পেলে কণাগুলি গতি বৃদ্ধি করে। ঠিক আছে, কণাগুলি একে অপরকে আকর্ষণ করে। তারপরে হলো কয়েকটি তোমাদেরকে বলে যদি কারণ লিখো, বা এরকমও কোশ্চেন আসতে পারে যে ন্যাফথলিন বন্ড সময়ের সাথে সাথে অদৃশ্য হয়ে যায় কেন, কোনো অবশিষ্টাংশ না রেখেই কেন হয়ে যায়। বা এরকমও হতে পারে ন্যাফথলিন বল সময়ের সাথে সাথে অদৃশ্য হয়ে যায় কোনো অবশিষ্টাংশ না রেখেই, এটার কারণ কি, এরকম কিছু কোশ্চেন দিতে পারে। তো তোমরা লিখবে ন্যাফথলিন বল যেটা থাকে এটা শুধু একটা কঠিন পদার্থ হলেও এটা উত্তপ্ত না করেই সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়। তার মানে কি, এটা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া ফলো করে। ঠিক আছে, তো তাই এটা অদৃশ্য হয়ে যায়। মানে কি, এটার বৈশিষ্ট্য হলো এটা ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় হয়। কয়েক মিটার দূর থেকেও আমরা সুগন্ধি দ্রব্যের গন্ধ পাই। তো এটা হলো ডিফিউশন। যেরকম সুগন্ধি দ্রব্যের কণাগুলি বাতাসে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, আর এটা কিসে ঘটে, এই যে ডিফিউশন, পাংচার যেরকম হয় এরকম। তো গ্যাসীয় কণাগুলির গতি বেশি হওয়ার জন্য এটা দূর দূর গিয়ে পৌঁছায়। পদার্থের কণাগুলি পারস্পরিক আকর্ষণ বলের ক্রমবর্ধমান মান অনুযায়ী সাজাও বলে একটা কোয়েশ্চেন দিয়েছে, অক্সিজেন, জল, চিনি এরকম দিয়েছে। তো আমি এটা কোয়েশ্চেনটা লিখিনি, এরকম দিয়ে দিয়েছি। তোমরা একদম দেখবে গ্যাস যেগুলো থাকে এটা একদম কম থাকবে আকর্ষণ বল, কি দেখছে, পদার্থ কণাগুলির পরস্পর আকর্ষণ বলের বা ঘনত্ব অনুযায়ী সাজাও এরকম যদি আসে, তাহলে গ্যাসীয়গুলোর মধ্যে আকর্ষণ বল খুব কম থাকে, লিকুইডের মধ্যে একটু বেশি এবং সলিডে বেশি থাকে। তো এখানে আমি যেটা গ্যাস, অক্সিজেন এটাতে কম দিয়েছি, আর তোমাদের যেটা বায়বীয় বা গ্যাসীয় থাকে এটার মধ্যে মিডিলে দিয়েছি, আর এটা দিয়ে। ঠিক আছে, তারপরে হলো এইগুলির ভৌতিক অবস্থা কীরকম। 25 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় জল কীরকম অবস্থায় থাকে। তো 25 ডিগ্রি অবস্থাতে জল তরল অবস্থায় থাকবে। ঠিক আছে, আর 0 ডিগ্রিতে কি থাকে, 0 ডিগ্রিতে তরল বা কঠিন, একটু বরফ থাকবে বা জলীয় অবস্থায়তেও থাকতে পারে, তরল অবস্থায়ও থাকতে পারে। 100 ডিগ্রিতে শুরু হয় স্ফুটন, তাই এটাতে তরল বা বাষ্প দুইটা অবস্থায়ও থাকতে পারবে। তারপরের প্রশ্ন হলো যথার্থতা সহকারে ব্যাখ্যা করো। তো সাধারণ উষ্ণতায় জল একটি তরল পদার্থ, এটা কেন থাকে সাধারণ উষ্ণতায় জল। তারপরে আরেকটা কোয়েশ্চেন হলো, এটার কারণ তোমরা লিখবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্কের মাঝখানে থাকে। ঠিক আছে, এটা আগেরটার কথা। এর কণাগুলির মধ্যে আকর্ষণ বল থাকে, তাই তরল অবস্থায় থাকে। ঠিক আছে, সাধারণ উষ্ণতায় লোহার আলমারি কঠিন পদার্থ। তো সাধারণ অবস্থায় এটা লোহার, তোমরা আরামসেই বলতে পারবে এটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এবং এটা আকর্ষণ বল খুব বেশি থাকে কণাগুলির মধ্যে, তাই এটা কঠিন থাকে। তারপরের প্রশ্ন হলো, গরম শুষ্ক দিনে ডেজার্ট কুলার কেন বেশি ভালোভাবে ঠান্ডা করতে পারে। যেই দিন গরম থাকে এবং শুষ্ক দিন যখন থাকে তখন ডেজার্ট কুলার কেন বেশি ভালোভাবে ঠান্ডা করতে পারে। শুষ্ক দিনে বাতাসের আর্দ্রতা তো কম থাকে, ফলে কুলারের জলে ডুবানো পাতাগুলো থেকে জল তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়ে যায়। বাষ্পে পরিণত হতে হলে তো বাতাস হিউমিডিটি কম থাকলে ভালো, তো শুষ্ক দিনে হিউমিডিটি কম থাকে তাই হয়। আর এই বাষ্পায়নের সময় যখন পরিবেশ থেকে তাপ শোষণ করে, ল্যাটেন্ট হিট যেটা, তখন বাতাস ঠান্ডা হয় এবং ঘরকে ঠান্ডা করে। গ্রীষ্মকালে মাটির পাত্রে আমরা জল রাখি যে মটকাতে, তো এটা কীভাবে ঠান্ডা হয়। তো মাটির পাত্রে ছোটো ছোটো একদম সূক্ষ্ম ছিদ্র থাকে, এই যে ছিদ্রগুলো দিয়ে জল ধীরে ধীরে বের হয় এবং বাষ্পীভূত হতে থাকে। ঠিক আছে, তো বাষ্পীভূত হলে কি হয়, লিনতাপ হিট অ্যাবজর্ব করে। কোথা থেকে করবে, জল থেকে, পাশের জল থেকেই করবে, তো তাই পাশের জল ঠান্ডা থাকে। হাতের তালুতে অ্যাসিটোন বা পেট্রোল বা সুগন্ধি কিছু দ্রব্য যদি আমরা ডালি তাহলে কেন ঠান্ডা অনুভব করি। তো এসব পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। তো বাষ্পীভূত হওয়ার সময়ে তারা তালু থেকে তাপ শোষণ করে নেয়। বাষ্পীভবনের একটা লিন তাপ লাগবে, তো ওই লিন তাপটা হাত থেকে শুষে নেয়। আর তাই হাত থেকে যেহেতু তাপ নিচ্ছে, তো হাত ঠান্ডা অনুভব করে। গরম চা বা দুধ আমরা কাপের চেয়ে প্লেট থেকে তাড়াতাড়ি চুমুক দিয়ে খেতে পারি কেন।
তো এটাও সারফেসটা বড় হয় প্লেটের মধ্যে, ঠিক আছে। পৃষ্ঠতল বেশি থাকার জন্য বাষ্পীভবন বেশি হয়, আর বাষ্পীভবন বেশি হওয়ার জন্য তাপ শোষণ করে চা থেকে, তাই আমরা চা তাড়াতাড়ি ঠান্ডা করতে পারি। গ্রীষ্মকালে কী ধরনের পোশাক পরিধান করা উচিত? গ্রীষ্মকালে হালকা রঙের, হ্যাঁ, রঙেরও যাতে হালকা থাকে, ঢিলা ঢালা সুতির কাপড় পরলে ভালো। সুতির কাপড় কী করে ঘাম শোষণ করে এবং কী করে হালকা রং সূর্যের তাপ প্রতিফলিত করে, ফলে কি হয়, শরীর আমাদের ঠান্ডা থাকে। এখন আমি কতগুলি এমসিকিউ দিয়েছি, তোমরা এগুলি একটু টেনে টেনে পড়ে নেবে। দেখো এমসিকিউগুলা কী দিয়েছি, পদার্থ গঠিত হয় কী দিয়ে, এরকম এরকম। তো উপরের কোয়েশ্চেনগুলি যেগুলি ডিসকাস করেছি এইগুলি থেকেই এই প্রশ্নগুলি বানিয়েছি। তো তোমরা আরামসে এটা দেখে দেখে করে নিতে পারবে, ঠিক আছে। তো উপরের প্রশ্নগুলিতে যেগুলি দিয়েছি এটা যদি ভালো করে বুঝে নাও, তো এই প্রশ্নগুলি কীভাবে এমসিকিউয়ে পরিণত করা যায় দেখো। আমি অনেকগুলি আনসার দিয়েছি, তার মধ্যে দেখে তোমরা একটা সুইটেবল দেখবে। তো উপরেরগুলি যদি জানা থাকে তাহলে নিচেরগুলো তো আরামসে পারবে, এবং তোমরা আগে পড়েও নিয়েছো আমি জানি। তবুও বারবার শুনবে এবং এমসিকিউগুলো দেখে নিবে। অনেকগুলি এমসিকিউ দিয়েছি এখানে তোমাদের, তো এমসিকিউগুলি দেখবে। পরীক্ষাতে যে এই কিউগুলি আসবে এটা কোনো গ্যারান্টি নেই, অন্য কিছু আসতে পারে। তোমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার রাখো তাহলে সব কিছু লিখতে পারবে আরামসে, ঠিক আছে। তো এইখানে আমি দেখো অনেকগুলি তোমাদের দিয়েছি এমসিকিউ, তোমরা লিখলেও লিখতে পারো বা একটা একটা একটু পজ করে 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 দেখে নেবে, ঠিক আছে। বাষ্পীভবনের উপরে কোনটি প্রভাব ফেলে, বায়ুমণ্ডলের এই অনেকগুলি দিয়ে দিয়েছি, এগুলোর থেকে একটা সিলেকশন। বাষ্পীভবনের ফলে কী ঘটে, উত্তাপ বৃদ্ধি হয়, তাপের স্থানান্তর হয়, কোনটা হয় এটা তোমরা দেখে বুঝে নেবে। তো এখানে একটা কোয়েশ্চেনও দিয়েছি, কোয়েশ্চেন নাম্বার 14। এখানে লিনতাপ বলিতে কি বুঝো এটা দেইনি, তোমরা দিয়েছি বোধহয় প্রথম দিকে, হ্যাঁ দিয়েছি, তো ওইখান থেকে শিখে নিও, ঠিক আছে। অনেকগুলি ছোটো ছোটো প্রশ্ন দিয়েছি। আচ্ছা, বরফ গলতে শুরু করলে তার তাপমাত্রা অপরিবর্তিত থাকে কেন, কোয়েশ্চেন আসতে পারে। তাহলে তোমরা লিখবে কারণ লেটেন্ট হিট বা লিন তাপ হিসাবে তাপ ব্যবহৃত হয়, তাই। এইগুলো আমি এমসিকিউ আকারে আসবে, একটু দিয়ে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। এটা অলরেডি এক্সপ্লেইনও হয়ে গেছে তোমাদের ক্লাসে, আমি জানি সবার ক্লাসে এক্সপ্লেইন হয়ে গেছে। তো এইগুলি দেখে তোমরা এমসিকিউগুলো নিজে হাত দিয়ে দেখে রাখবে, আনসারটা না দেখে তোমরা করার চেষ্টা করবে নিজের থেকে। যদি পারো তাহলে তো ঠিক আছে, যদি না পারো তাহলে আবার